আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিন ফাতেমা। আইন করে কুইক রেন্টালকে দেয়া দায় মুক্তিকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন ডক্টর শাহদিন মালিক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ। গত 2 সেপ্টেম্বর কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তি কেন অবৈধ অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। এর আগে কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর 9 ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত 6-এর 2 ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধর ইয়াসমিন। অধরা, দায়মুক্তিকে অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে আদালত কি বলেছে, রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবীরা কি বলছে, আমাদের জানাবেন। যে বিষয়গুলো ছিল সেই আইনকে এবং মন্ত্রীর যে একক ক্ষমতা ছিল এই আইনে সেই ক্ষমতাকে আসলে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেটাকে বাতিল করা হয়েছে। একটু বলতে চাই ফাতিমা যে 6-এর 2 ধারা যেটি ছিল সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল বলেও আইনজীবী জানিয়েছেন যে এই 6-এর 2 ধারাতে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে কুইক রেন্টাল যে প্রকল্প সেইটার যে বিধান রয়েছে সেই বিধানে কাউকে প্রশ্ন করা যাবে না। এই বিষয়ে যারা কাজ করছেন, যারা সংশ্লিষ্ট, তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না। মন্ত্রীর একক ক্ষমতাই থাকবে। এইটি ছিল হচ্ছে ধারা 9-তে। তো এই 2টা ধারাই আসলে বাতিল করা হয়েছে। অর্থাৎ এখন এই মুহূর্তে যেটা হবে যে কুইক রেন্টাল মেগা প্রকল্পের সাথে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যাতে খুব দ্রুত খুলে দেওয়া হয়। এবং একটু বলতে চাই যে এই যে আইনজীবী স্বাধীন মালিক বলছেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার কুইক রেন্টালের আওতায় এসে আসলে সেটির আওতায় তিনি বৈধতা করতে চেয়েছেন, যে বিভিন্ন ধরনের দুর্নীতি তিনি বৈধতা করার জন্য এই আইনটি বাস্তবায়ন করেছিলেন খুব তাড়াহুড়া করে। আর এখন এটি বাতিলের মাধ্যমে যেটি হলো মন্ত্রীপক্ষের একক যে ক্ষমতা বল সেটি আসলে থাকছে না, তাকেও জবাবদিহিতা করতে হবে। এছাড়াও আমি একটু বলে রাখতে চাই 6-এর যে 2 ধারা রয়েছে সেখানে আরেকটা বিষয় সাংঘর্ষিক ছিল সংবিধানের সাথে, যেটি আদালতে উত্থাপন করা হয়েছে। সেটি হচ্ছে যে কাউকে এই বিষয় কুইক রেন্টাল রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কাউকে প্রশ্ন করা যাবে না, সেটিও কিন্তু আজকে বাতিল করে দেওয়া হয়েছে। তো ফাতেমা, এই ছিল কুইক রেন্টাল নিয়ে আমার কাছে আজকের সর্বশেষ। ধন্যবাদ। হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকার 7 আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। গেল রাতে ঢাকা থেকে তাকে আটক করা হয়। সোলাইমানের বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা থাকায় সেখানে হস্তান্তর করবে কোতোয়ালি থানা। এছাড়াও গেল রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম রেজাকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করে পুলিশে দেয় জনতা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব 2। আটক সবাইকে আজ আদালতে নেওয়া হবে। ছাত্র জনতার উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে ফ্যাসিবাদ ও তাদের দোসররা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং রাজনীতি করার চিন্তা করে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আহত ছাত্র জনতাকে দেখতে এসে এ প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমানের নির্দেশে আহতদের পাশে থাকতে আর্থিক সহায়তা দিচ্ছে বিএনপি। আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে আহতদের সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান সালাহ উদ্দিন আহমেদ। চোখে দেখার মতো না যে গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন, তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরেছেন জুলাই আন্দোলনে আহতরা। গভীর রাতে আহতদের সাথে কথা বলতে পঙ্গু হাসপাতালে আসেন যুব ক্রীড়া উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ 4 উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল ভুল স্বীকার করে বলেন, আপনাদের প্রতি আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। বলেন, আমরা সকল সমস্যার সমাধানের চেষ্টা করছি। অন্যদিকে হাসপাতাল সিন্ডিকেট বন্ধ সহ আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহতদের সহায়তার আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 4 জন রোগী দেখে তারা বলে আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। তো এত বিজি, আমরা যেন আমার জীবনের মায়া না রেখে আমরা রাজপথে নামছি, আমাদের কি জীবনে মায়া নেই? এখন তুই তারা যে কথাগুলো বলছে সেই কথা ধরনের বাস্তবতা পেয়েছেন কিনা সেটা আগে বলেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন, আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হচ্ছে। এরপর নির্বাচন দেওয়া হবে। নির্বাচন নির্ভর করছে সংস্কার কাজের গতির উপর। Train has left the station in place. So we are very close to that and we are very happy about it. It's only 3 months after the revolution. What we say, we have set in the 2 processes which is parallelly moving. আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই, তবে সংস্কার কাজে দেশের সবাইকে এক হতে হবে। সরকার, সংসদ, নির্বাচনী বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করব আমরা। Basic thing of the student uprising, the revolution that took place is to create a new Bangladesh. That's their slogan, New Bangladesh. আমদানি শুল্ক প্রত্যাহার করে শূন্যের কোঠায় নিয়ে আসার পরও দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হচ্ছে না রহস্যজনক কারণে। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও দাম কমছে না। একই সাথে চাল ও আলু সহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে ক্ষোভ প্রকাশ করছে ক্রেতারা। তারা বলছে, বাজারে জিনিসপত্রের দামে কোনো নিয়ন্ত্রণ নেই। শীতকালীন সবজি বাজারে আসলেও দাম কমছে না। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ তাদের। কমছে, একটু কমই আছে, আর না হলে তো মনে করেন দেশি পেঁয়াজ আরো চড়া হইতো আর ইন্ডিয়ান পেঁয়াজ আরো বেশি হইতো দাম। আর নতুন পেঁয়াজ আসলে দাম কমতে পারে, এখনো তো নতুন পেঁয়াজ আসে নাই। জায়গা ছিল হেন জায়গা কমাইতে হইব, কইতে হইব যে পেঁয়াজ কমায় না কেন লাগে, তবে অত দাম কেন লাগে। এই কারণ বাজার আমরা এখান থেকে আনি আর বেশি। 6 জন মানুষ তো 6 জন কাজ কথাটা না, 1-2 জনে কাজ করে। তখন যদি 1 কেজি চাইলে 80 টাকাতে কিনা যায়, তাহলে কি এই সংসারটা চলে কেমনে? এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, নিত্যপণ্যের বাজার কেন সহনশীল হচ্ছে না, কি বলছে ক্রেতা ও বিক্রেতারা? ফাতিমা, আপনি জানেন যে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বিশেষ করে চালের দাম কমানোর জন্য শুল্ক প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই শুল্ক প্রত্যাহারের ফলেও কিন্তু তার কোনো প্রভাব কিন্তু এই চালের বাজারে আমরা দেখতে পাইনি। আজকে সকালবেলা থেকে রাজধানীর বিভিন্ন বাজারে যে চালের বাজারগুলো আমরা ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে চালের বাজারে যে দাম সেটাগুলো আসলে ঊর্ধ্বমুখী রয়েছে এবং প্রতি কেজি বিশেষ করে মোটা চাল এবং অন্যান্য চালেও কিন্তু প্রায় 4 থেকে 5 টাকা করে উল্টো আরও বেড়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি চালের বাজারের পাশাপাশি
যে পেঁয়াজের যে বাজার, সেই বাজারও কিন্তু আবার ঊর্ধ্বমুখে দেখেছি। আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে, বিশেষ করে দেশি পেঁয়াজটি সেটা হচ্ছে 130 টাকা 140 টাকা করে বিক্রি হচ্ছে, এবং ইন্ডিয়ান যে পেঁয়াজটি সেটি বিক্রি হচ্ছে প্রায় 120 টাকা করে। অর্থাৎ কাঁচা বাজারের ক্ষেত্রেও কিন্তু একই বলা যায় যে আসলে প্রতিটা সবজির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সরবরাহ একেবারে বাজারে থাকার ফলেও কিন্তু সব কিছুর দাম বাড়তি। অর্থাৎ বলতে গেলে আজকে যে বাজারে যে পরিস্থিতি, সে সব কিছু আমরা দেখতে পেয়েছি, সেগুলো দাম বৃদ্ধি আছে। এবং আজকে যে চালের বাজারে রয়েছে, সেই চালের বাজারের যে ঊর্ধ্বমুখী যে প্রবণতা, সেটা ব্যবসায়ীরা বলছেন যে আসলে যেটা কমানোর কথা সেটা আসলে কমছে না, এবং এখানকার কারণবাজার যে ব্যবসায়ী তারাও বলছেন যে সেটা আসলে কমার কোনো লক্ষণ নেই। আমরা একটু জানতে চেষ্টা করবো যে আসলে বাজারের পরিস্থিতি এখন কেমন। চালের দাম যে বাড়া বাড়ছে, এই বাড়তি দামই আছে, তবে এখনও বাজার কমনের সম্ভাবনা খুবই কম। নতুন ধানটা আসলে বোঝা যাবে, এবং আমদানি করতে বাইরের থেকে মাল, এগুলো যদি বাজারজাত হয় তাহলে হয়তো বোঝা যাবে কি বাজারের অবস্থাটা কী হবে। এখন আমরা কিছুই বুঝতেছি না। ফাতেমা, আপনি যেমনটাই শুনছিলেন যে আসলে বাজারের আসলে ঊর্ধ্বমুখী যে বিষয়টি ব্যবসায়ীরা বলছেন, আসলে বাজারকে আসলে কি কমবে কিনা সেটা বলা যাচ্ছে না, তবে বলছেন যে নতুন যদি ধান থেকে যে চাল যদি নতুন আসে, তাহলে সেক্ষেত্রে হয়তো বাজার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। তবে সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাটা নিয়েছে সেটার প্রভাব কিন্তু এখনও পড়ছে না, এবং পড়বে বলেও তারা মনে করছে না। তো ফাতেমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। গাজীপুরে আজও বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জেলা শ্রীপুরে HDF অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা জৈনা বাজার কাউরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় সড়কে ছোট বড় যানবাহন আটকে যাত্রীদের চলাচলে দুর্ভোগ দেখা যায়। শ্রমিকরা জানায়, প্রতি মাসের 7ম কর্মদিবসে বেতন দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বেতন হয়নি। উল্টো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে পরিবার নিয়ে বিপাকে তারা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছে। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটাই ছিল প্রথম বৈঠক। এতে উভয়ে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাপিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। খেলার খবর। উয়েফা নেশনস লিগে রাতে বিগ ম্যাচ। লিগ এ এর দ্বিতীয় গ্রুপে বেলজিয়াম লড়বে ইতালির বিপক্ষে। একই গ্রুপের আরেক ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচ দুটি শুরু হবে রাত 2:45টায়। এদিকে লিগ বি এর দ্বিতীয় গ্রুপে গ্রিসের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিগ এ এর 5ম রাউন্ডের ম্যাচ। ইতালির বিপক্ষে কিছুটা দুশ্চিন্তায় বেলজিয়াম। ঘরের মাঠে খেলা হলেও শক্তিশালী ইতালির বিপক্ষে বড় পরীক্ষার আভাস মিলছে। হোম ম্যাচে ড্র করায় অবশ্য চাপে ইতালি। 2 দলের মুখোমুখি শেষ 5 দেখায় 3 জয় ইতালির, 1 হারের সাথে একটি ড্র আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। লিগ এ এর আরেক জায়ান্ট ফ্রান্সের লড়াই ইসরায়েলের বিপক্ষে। টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকা ফ্রান্স 4 ম্যাচে 9 পয়েন্ট নামের পাশে। এই ম্যাচ জিতে ইতালিকে পেছনে ফেলার লক্ষ্য এমবাপ্পের দলের। অন্যদিকে ইসরায়েল আছে টেবিলের তলানিতে। অন্যদিকে লিগ বি এর 5ম রাউন্ডের ম্যাচে অ্যাথেন্সে বড় কিছু করার লক্ষ্য গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়া ইংল্যান্ড চাইবে বড় জয় নিয়ে ফিরতে। 2 দলের মুখোমুখি শেষ 5 দেখায় 2টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, 1টি জয় গ্রিসের, অন্য 2টি ম্যাচ হয়েছে ড্র। মাহফুজুল ইসলাম, RTV। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।